আহ, তো রলস হ্যাবারমাস এথিক্স আজকে আলোচ্য বিষয় নয়, এথিক্সটা আলোচনা করছি না। রলস এন্ড হ্যাবারমাস পার্টিকুলারলি পাবলিক ইন্টারেস্ট আর পাবলিক স্ফিয়ার। এখানে অফকোর্স পাবলিক ইন্টারেস্ট বলতে গেলে তোমাদেরকে পড়তেই হবে জাস্টিস, থিওরি অফ জাস্টিস, এটা একটু পড়ে নিও। প্রথম টপিক হচ্ছে পাবলিক ইন্টারেস্ট। এখানে আমরা কানেক্ট করব রলস, এবং রলস কে কানেক্ট করলে আমাদেরকে কানেক্ট করতে হবে থিওরি অফ জাস্টিস। প্রাইভেট ইন্টারেস্ট পাবলিক ইন্টারেস্টের পার্থক্য এইটা আমি একটুখানি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, যেটা আমি আগের দিন পিসিপি তেও বললাম। এক্সাম্পলটা দিচ্ছি ফ্রম পাবলিক স্ফিয়ার, যেহেতু হ্যাবারমাস পার্টিকুলারলি পাবলিক স্ফিয়ারের কথা বলছেন। তো পাবলিক স্ফিয়ার কিংবা জনপরিসর, জনপরিসরের কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। কোন কোন ক্রাইটেরিয়া গুলো থাকলে পাবলিক স্ফিয়ার হতে পারে? এই যে ধরো আমি রকে বসে যদি আড্ডা মারি, এটা কি পাবলিক স্ফিয়ার হতে পারে? কিংবা আমি যদি একটা সোশ্যাল ক্লাবে গিয়ে ডিবেট করি, সেটা কি পাবলিক স্ফিয়ার হতে পারে? তো পাবলিক স্ফিয়ার হওয়ার জন্য কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স হতে হবে, যেটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি এই পাবলিক আর প্রাইভেট ইন্টারেস্টের সাথে কানেক্টেড। জনপরিসর কিংবা পাবলিক স্ফিয়ার হওয়ার জন্য সেটা রকে বসে আড্ডা হতে পারে, কফি হাউসে বসে আড্ডা হতে পারে। হ্যাঁ, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, সেই আড্ডাটাকে রিভাইভ করা। তারপর ধরো যে কোনো রিলিজিয়াস প্রতিষ্ঠান হতে পারে, এডুকেশনাল ইনস্টিটিউশন হতে পারে, রাস্তায় হতে পারে, যে কোনো। কিন্তু সেইটা পাবলিক স্ফিয়ার হওয়ার জন্য, জনপরিসর হওয়ার জন্য যেই এলিজিবিলিটি ফ্যাক্টর গুলো থাকতে হবে, তার মধ্যে সব থেকে প্রধান যেগুলো, সেগুলো হচ্ছে হ্যাবারমাসের মতে, ইউর্গেন হ্যাবারমাসের মতে, এটা আজকের টপিক আলোচনা করছি। হ্যাবারমাসের মতে একটা হচ্ছে ইট শুড বি ওপেন ফর অল। যেখানে আলোচনাটা হচ্ছে সেইটা কিন্তু পাবলিক স্ফিয়ারের অন্যতম ক্রাইটেরিয়া হচ্ছে এই, কিন্তু আজকে কেউ বলতে পারলো না, আমি কিন্তু দুটো পয়েন্ট বলেছিলাম, আজকে কেউ বলতে পারলে না। একটা হচ্ছে লিবারাল ক্যাপিটাল, লিবারাল মার্কেট ক্যাপিটালিজম। না না, আরে পাবলিক স্ফিয়ার হ্যাবারমাস বলছি, তোমরা কোথায় চলে যাচ্ছ? এনপিএ, এনপিএম, সেটা ডেফিনেটলি লিবারাল মার্কেট ক্যাপিটালিজম, নিও লিবারালিজম, সেটা সাথে জড়িত হচ্ছে এনপিএ, এনপিএম। আমি বলছি পাবলিক স্ফিয়ার, পাবলিক স্ফিয়ার। পাবলিক স্ফিয়ারের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই, অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে ইট মাস্ট বি ওপেন ফর অল। কফি হাউসে বসে আড্ডা দাও, কি কোনো রিলিজিয়াস ইনস্টিটিউশনে বসে আড্ডা দাও, কি রকে বসে আড্ডা দাও, যখন ওই যে আলোচনাটা হচ্ছে, সেই আলোচনাটা সকলের জন্য ওপেন থাকবে ফর পার্টিসিপেশন। অংশগ্রহণ থেকে কাউকে দূর রাখা যাবে না। তো নো ম্যাটার্স অফ ডিসক্রিমিনেশন, কাস্ট, ক্রিড, জেন্ডার ইত্যাদি ইত্যাদি, কোন রকমের রেস্ট্রিকশন থাকবে না, অবাধ অংশগ্রহণ হবে। এটা গেল প্রথম। আর দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক, যেটা আমি আলোচনা করছি এই স্লাইডটার সাথে, কেন বুঝতে পারবে, সেটা হচ্ছে ওইখানে যে আলোচনাটা হবে, যেই সমালোচনা, তর্ক বিতর্ক হবে, যুক্তিতর্ক হবে, সেইটা হবে অন পাবলিক ইন্টারেস্ট। এমন কিছু বিষয় যেটা সকলকে এফেক্ট করে। কোনো ব্যক্তিগত স্বার্থকেন্দ্রিক আলোচনা হবে না, কিংবা কোনো গোষ্ঠী স্বার্থকেন্দ্রিক আলোচনা হবে না। পাবলিক ইন্টারেস্ট, কমন ইন্টারেস্ট, যেটা সকলের স্বার্থে, সেই রকম বিষয় আলোচনা হবে জনপরিষদ। এবার একটু বলো, মৌমিতা, বর্ণালী, মনস্মিতা, এই দুটো পয়েন্ট আমি আগের দিন বলেছিলাম কিনা? হ্যাঁ স্যার, বলেছিলেন, মনে পড়েছে। হ্যাঁ। হ্যাঁ। এই, এটা কে বললে, বলেছে? বর্ণালী স্যার। বর্ণালী। কি নাম ওর, মৌমিতা। হ্যাঁ, মৌমিতাও বললো একদম। মানে প্রশ্নটা ছিল পাবলিক স্ফিয়ার, আনসারটা ছিল হেবারমাস, সেটা কেউ বলতে পারোনি। কিন্তু পাবলিক স্ফিয়ারের ব্যাখ্যা দিতে গিয়ে আমি এই দুটো পয়েন্ট অতি অবশ্যই বলেছিলাম। তো এই যে সেকেন্ড পয়েন্টটা, যেখানে ডিসকাশনটা হবে, অংশগ্রহণ করার পর মানুষের আলোচনাটা, তর্ক বিতর্কটা হবে ব্যক্তিগত কিংবা গোষ্ঠী স্বার্থ কেন্দ্রিক নয়, বাট অন পাবলিক ইন্টারেস্ট, যেটা সকলে
গোটা সমাজের মঙ্গলের জন্য কিংবা জনকল্যাণের একটা ইস্যু, একটা বিষয়, সেই ব্যাপারে আলোচনা হবে। সেই ব্যাপারে যখন আলোচনা হচ্ছে, যেটা কারোর ইন্ডিভিজুয়াল ইন্টারেস্টের ক্ষেত্রে নয়, পাবলিক ইন্টারেস্টের ক্ষেত্রে হতে পারে, সেই জনকল্যাণমুখী যে বিষয় আলোচনা হচ্ছে তার মধ্যে আমার ব্যক্তিগত স্বার্থ লুকিয়ে রয়েছে, ডেফিনেটলি। কিন্তু স্পেসিফিক্যালি আমার ব্যক্তিগত স্বার্থ সেখানে আলোচিত হবে না। ওখানে এই ওয়েলফেয়ার অফ দ্য কমন মাসেস সেইটা আলোচিত হবে। এই জায়গাটা হচ্ছে পাবলিক স্পিয়ারের সেকেন্ড এন্ড ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। এইখান থেকেই আমি পাবলিক ইন্টারেস্টের ফিরে আসছি আবার। প্রাইভেট ইন্টারেস্ট, পাবলিক ইন্টারেস্টের এটাই হচ্ছে পার্থক্য। আমি ব্যক্তিগতভাবে কোনো একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পেলাম পেলাম না, কিংবা পাওয়ার পর যদি আমাকে তাড়িয়ে দেয়, সেটা ভুলভাবে তাড়িয়েছে, আমি সেই নিয়ে মামলা করতে পারি, আমি সেই নিয়ে মিডিয়া ফোকাস করতে পারি, করতেই পারি। এইটা হচ্ছে প্রাইভেট ইন্টারেস্ট। কিন্তু যখন আমি শিক্ষক হিসেবে কোথাও যোগ দিয়েছি, নিয়ে চাকরি হচ্ছে, নিয়ে হঠাৎ করে 10,000 25,000 লোকের চাকরি চলে যাচ্ছে, হ্যাঁ, যেটা হচ্ছে গভর্নমেন্ট অর্গানাইজেশনে, এবং তখন প্রশ্ন হচ্ছে যে তাহলে গভর্নমেন্ট অর্গানাইজেশনে এই যারা চাকরিতে ঢুকলো তাদের এখন কি হবে, হোয়াট উইল বি দেয়ার ফেট, এই যে প্রশ্নটা, এইটা হয়ে যাচ্ছে পাবলিক ইন্টারেস্ট। মানে এখানে বৃহত্তর সমাজের ইন্টারেস্ট লুকিয়ে। এটা কিন্তু শুধু শিক্ষক যারা তারা নয়, এখানে পুরো এডুকেশন সিস্টেমটা এফেক্ট করবে। তো কিংবা গভর্নমেন্ট যেহেতু জড়িত, এখানে অ্যাজ আ হোল সোসাইটি এফেক্ট করবে। তো এইটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট। কিন্তু আমরা যখন ব্যক্তিগত চাকরিটা চলে যাচ্ছে না প্রাইভেট অর্গানাইজেশন, সেটা আর পাবলিক ইন্টারেস্ট হলো না, সেটা প্রাইভেট ইন্টারেস্ট। এইটা হলো তফাৎ। প্রথম ক্ষেত্রে এক্সাম্পলটা জনপরিসরে আলোচিত হবে না, সেকেন্ড এক্সাম্পলটা 25,000 শিক্ষকদের চাকরি চলে গেল, সরকারি চাকরি, যারা সরকারি স্কুলে পড়াতেন, সেটা জনপরিসরে আলোচিত হবে। কেন, তার একটা বৃহত্তর রেপারকেশন আছে অন দ্য এন্টায়ার সোসাইটি। ওকে, তাহলে পাবলিক ইন্টারেস্টের ডেফিনিশন আর যাচ্ছি না। কমন ইন্টারেস্ট, কমন ইন্টারেস্ট, ওকে। তাহলে পাবলিক ইন্টারেস্ট এখানে দেখো বলেইছে ওয়েলফেয়ার অফ দ্য কমিউনিটি, ওয়েলফেয়ার অফ দ্য কমিউনিটি, এইটা হয়ে যাচ্ছে পাবলিক ইন্টারেস্ট, যেখানে রাষ্ট্র তথা সবার মঙ্গল, জনকল্যাণ জড়িত। ওয়েলফেয়ার অফ দ্য কমিউনিটি। হবস লক রুসো আমি অতটা টাইম স্পেন্ড করতে চাইছি না, আই উইল রাদার গেট ইনটু ইট। জাস্ট মনে রাখো যে ইন্টারেস্টস অফ দ্য পিপল, মানুষের যে ইন্টারেস্ট কিংবা মানুষের যে রাইটস, সেই সম্বন্ধে তিনজন তাত্ত্বিক, একেবারে বেসিক কনসেপশন তিনজন তাত্ত্বিক দিয়েছিলেন। তাদেরকে আমরা বলি সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিস্ট, কিংবা আমরা তাদেরকে কন্ট্রাকচুয়ালিস্ট বলি। সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিস্ট, সামাজিক চুক্তির তত্ত্ব, কন্ট্রাকচুয়ালিস্ট তিনজন দিয়েছিলেন, থমাস হবস, জন লক এবং জা জাক রুসো। এই তিনজনের আলাদা আলাদা মতামত ছিল রিগার্ডিং দ্য স্টেট অ্যান্ড রিগার্ডিং দ্য রাইটস অফ দ্য ইন্ডিভিজুয়াল। সেটা আর আলোচনায় যাচ্ছি না, যাই হোক। আমি ডাইরেক্ট ঢুকছি রলসে। রলসের কনসেপশন অফ জাস্টিস। রলসের জাস্টিস পার্টিকুলারলি এমন একটা পজিশন থেকে শুরু হয়, হাইপোথেটিক্যাল পজিশন, যেটাকে উনি বলছেন অরিজিনাল পজিশন। সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিস্ট, যেটা আমি আলোচনা করলাম না, ওই যেখানে আমি হবস লক রুশো বললাম, সেখানে একটা পজিশন থেকে, কাল্পনিক একটা পজিশন থেকে শুরু হয়, সেটাকে বলা হয় স্টেট অফ নেচার। কেউ পলিটিক্যাল সায়েন্স কিংবা সোশিওলজি স্টুডেন্ট আছো, ইউজিতে পল সায়েন্স কিংবা সোশিওলজি পড়েছো, তারা একটু বলতে পারবে হবস লক রুশো শুনেছিলে কিনা? হ্যাঁ স্যার, পল সায়েন্সে হবস লক্স রুসো শুনেছি, হ্যাঁ, সামাজিক তত্ত্বভিত্তিতে। আর সোশিওলজি, সোশিওলজি তো ডেফিনেটলি শুনে থাকবে। এনিবডি স্যার ফ্রম হ্যাঁ আমি সোশ্যাল? শুনেছি স্যার, আমি এমএসডব্লিউ স্যার বর্ণালী। আচ্ছা আচ্ছা, সোশিওলজির কেউ নেই? সেখানে সোশ্যোলজিতে ছিল স্যার। আচ্ছা আচ্ছা, আরে এমএসডব্লিউ আবার সাবজেক্ট, তত্ত্বই তো নেই ওখানে। স্যার আমি ওখানে আলাদা পড়েছিলাম সোশ্যোলজি, আবার আগে ছিল। কিন্তু ওখানে তো তত্ত্ব নেই, খুব একটা তত্ত্বের অ্যাপ্লিকেশন আছে কি, তাত্ত্বিক আছে কি এমএসডব্লিউ তে? নট টু এম্বারেস, বাট হ্যাঁ, আহ, ওখানে এই যারা পড়েছিলে, আহ, মানে খুব একটা না জানলেও চলবে আমাদের টপিকের জন্য, আমি জাস্ট একটা হালকা একটু বলে যাচ্ছি শুধু। সেটা হচ্ছে এই সোশ্যাল কন্ট্রাক্টের ক্ষেত্রে তারা বলছে সমাজ কিভাবে তৈরি হলো, সমাজ একটা চুক্তির মাধ্যমে তৈরি হলো, এবং সেই ক্ষেত্রে
যেই জায়গা থেকে তারা শুরু করছে যে চুক্তির পূর্বে রাষ্ট্র কিংবা সমাজ গঠনের পূর্বে কিরম অবস্থা ছিল, সেইটাকে বলছে স্টেট অফ নেচার। সেটা কন্ট্রাকচুয়ালিস্টরা বলছে, রলস বলছেন এটাকে, হবস রুসো তো স্টেট অফ নেচার বলে দিলেন, এটাকে জন রলস বলছেন অরিজিনাল পজিশন। অরিজিনাল পজিশন এমন একটা সময় যেখান থেকে আমরা আস্তে আস্তে রুল অফ ল, আস্তে আস্তে সোসাইটি স্টেটে পদার্পণ করছি। এইখানে এই অরিজিনাল পজিশনে যখন ধরো ল অ্যান্ড অর্ডার ছিল না, সমাজ ব্যবস্থা ছিল না, এরকম একটা পজিশনকে উনি বলছেন অরিজিনাল পজিশন। সেখানে আমাদের সামনে একটা পর্দা থাকবে। এই পর্দাটাকে বলা হয় ভেল অফ ইগনোরেন্স। আমি খুবই কনসেপচুয়াল জিনিসপত্র বলছি, লিখতে পারলে লিখতে পারো, কিন্তু বোঝবার চেষ্টা করো, খুব ইম্পর্টেন্ট। ভেল অফ ইগনোরেন্স, আমাদের সামনে একটা পর্দা থাকবে। এই ভেল অফ ইগনোরেন্সকে আমি বলতে পারি অজ্ঞতার অবগুণ্ঠন। ঠিক আছে, অজ্ঞতার অবগুণ্ঠন একটা পর্দা আমার সামনে রয়েছে, যার মাধ্যমে পর্দার ওই পারে কি আছে আমি দেখতে পাচ্ছি না, আমার দৃষ্টিটাকে এখানে ঢেকে রেখেছি। এই পারে আমি যেটা আছি সেটাকে বলছে অরিজিনাল পজিশন। যেমন এখানে দুটি মানুষ দেখা যাচ্ছে তো, এই দেখো ডান দিকে দেখো দুটি মানুষ, মাঝখানটা যদি তোমরা ভেল হ্যাঁ অফ স্যার। ইগনোরেন্স, হ্যাঁ, মাঝখানটাকে তোমরা যদি ভেল অফ ইগনোরেন্স কিংবা অজ্ঞতার অবগুণ্ঠন ধরো, ওই পাশে রয়েছে বিভিন্ন সোশ্যাল ক্যারেক্টারিস্টিক, ইকোনমিক ক্যারেক্টারিস্টিক ইত্যাদি। আমি জানি না আমি কোন ক্যারেক্টারিস্টিকে মানে অ্যাভেল করতে চলেছি, আমি জানি না। অরিজিনাল পজিশনে আমি অজ্ঞ, তাই জন্য অজ্ঞতার উপগুণ্ঠন। আমি জানি না যে আমি আপার ক্লাসে যাব, মিডল ক্লাসে যাব, লোয়ার ক্লাসে যাব। আমি জানি না আমি বাঙালি ঘরে যাব কি কাশ্মীরি ঘরে যাব। আমি জানি না বাঙালি হলে অ্যাডভান্টেজ কি মারাঠি হলে অ্যাডভান্টেজ কি কাশ্মীরি হলে অ্যাডভান্টেজ। আমি জানি না ওখানে ওই সোসাইটিতে মেলদের বেশি অ্যাডভান্টেজ পেট্রিয়ার্কি, নাকি ফিমেলদের বেশি অ্যাডভান্টেজ মেট্রিয়ার্কি। এইসব কিছুই আমার জানা নেই। অরিজিনাল পজিশনে এই পর্দাটা আমার দৃষ্টিটা ওই সব অ্যাঙ্গেল থেকে ঢেকে রেখেছে। এবং আমি যখন ডিটারমাইন করছি এই অজ্ঞতার অবগুণ্ঠনের পেছনে, বিহাইন্ড দ্য ভেল অফ ইগনোরেন্স, যেটাকে বলা হচ্ছে অরিজিনাল পজিশন, এই অরিজিনাল পজিশনে থেকে আমি যখন ডিসাইড করছি যে সমাজে আইন শৃঙ্খলা জাস্টিস কিরকম হবে, ন্যায় বিচার কিরকম ভাবে স্থাপিত হবে, আমি যদি জানতাম যে ওখানে আমার অবস্থান কি হতে চলেছে ওই সমাজে, তাহলে আমি ন্যাচারাল লটাকে সেইভাবেই তৈরি করতাম। যাতে আমি যদি মনে করি যে ওই সমাজে পেট্রিয়ার্কি থাকলে আমার সুবিধে, আমি বলবো যে ল সবসময় মানে অনেকটা পেট্রিয়ার্কাল হবে, মহিলাদেরকে দমন করবে, শাসন করবে, ইত্যাদি ইত্যাদি, এরকম আমি বলবো, যদি আমি জানি যে পেট্রিয়ার্কাল সোসাইটিতে থাকতে চলেছি। কিন্তু আমি জানি না যে সোসাইটিতে পেট্রিয়ার্কি হবে কি মেট্রিয়ার্কি হবে। কেন জানি না? এই অরিজিনাল পজিশনে থেকে আমি কেন জানি না যে যেই সোসাইটিতে ল জাস্টিস স্থাপন হবে সেখানে পেট্রিয়ার্কি হবে না মেট্রিয়ার্কি হবে, আমি জানি না। কেন জানি না অমিত অরিজিনাল পজিশনে? আরে জানি না হ্যাঁ কেন, স্যার, একটু তো এটা বললাম। হ্যাঁ বলো। স্যার, ওই যে আপনি একটু আগেই বললেন আমাদের সামনে একটা পর্দা থাকবে যেটা অজ্ঞতার একদম, অনুবগুণ্ঠন। তাই জন্য একদম, আমরা জানতে পারবো না যে আমরা কি করব, আমরা কি করতে পারি বা কি করছি। একদম। আমার সামনে অজ্ঞতার অবগুণ্ঠন, আমি জানি না সোসাইটিটা পেট্রিয়ার্কি হবে না মেট্রিয়ার্কি হবে। আমি জানি না সোসাইটিটা সেকুলার হবে নাকি কোনো নির্দিষ্ট ধর্মের হবে। আমি জানি না সোসাইটিটা ডেমোক্রেটিক হবে না অথরিটেরিয়ান হবে। আমার পজিশন কি হবে আমি জানিই না। অতএব এই অরিজিনাল পজিশনে থেকে যখন আমি জাস্টিস, প্রিন্সিপালস অফ জাস্টিস, ন্যায় বিচারের যখন আমি নীতি নির্ধারিত করব অরিজিনাল পজিশনে, আমি যেহেতু জানি না সোসাইটিটা কি হবে এবং আমার পজিশন কি হবে, তাই জন্য আমি এমন জাস্টিসের প্রিন্সিপালস অ্যাডপ্ট করব যেখানে সকলে সমান অধিকার পায়, কিংবা যারা উইক যারা তারা যাতে বেশি অধিকার পায়। কারণ আমি তো উইকও হতে পারি, আমি তো জানি না আমার পজিশন কি হবে। যদি মেট্রিয়ার্কাল সোসাইটিতে আমি পুরুষ হয়ে যাই আমি উইক, যদি পেট্রিয়ার্কাল সোসাইটিতে আমি নারী হয়ে যাই তাহলে আমি উইক। আমার পজিশন কি হবে আমি জানি না। তো আমি প্রথমত এমন ভাবে আইনটাকে, ন্যায় বিচারের নীতিগুলোকে এমন ভাবে সাজাবো যাতে সকলের সমান অধিকার থাকে, কেউ যেন শোষিত না হয়। কিন্তু তা সত্ত্বেও যারা উইক সেকশন, যারা ডিপ্রেসড ক্লাসেস আমরা যেটা আজকের দিনে বলে থাকি, রলস অবশ্য বলেননি, তারা যাতে বেশি সুযোগ সুবিধে পায়। কারণ আমি জানি না, আমি হয়তো সেই ক্যাটাগরিতেও বিলং করতে পারি। তো যদি আমার সামনে যদি একটা অজ্ঞতার অবগুণ্ঠন ভেল অফ ইগনোরেন্স থাকে,
অরিজিনাল পজিশনে দাঁড়িয়ে আমি যদি সমাজের জন্য ন্যায় বিচার, জাস্টিস, ল স্থাপন করি, দেন দ্যাট উইল বি আ জাস্টিস উইচ উইল বি ডিস্ট্রিবিউটিভ জাস্টিস, সকলের জন্য। পার্টিকুলার সকলের জন্য বটেই, পার্টিকুলারলি যারা বেশি পিছিয়ে পড়া, যারা বেশি উইক, তাদেরকে রক্ষা করবে, তাদেরকে এম্পাওয়ার করবে, এমন একটা জাস্টিসের হয়ে আমি প্রোপাউন্ড করব বিহাইন্ড দ্য ভেল অফ ইগনোরেন্স। এইটা কে বলছে? রলস। এইখান থেকে রলস তৈরি করলেন দুটো প্রিন্সিপালস অফ জাস্টিস। প্রথম প্রিন্সিপাল অফ জাস্টিস হচ্ছে লিবার্টি প্রিন্সিপাল। প্রথম প্রিন্সিপাল অফ জাস্টিস হচ্ছে লিবার্টি প্রিন্সিপাল। আমি যেই অধিকারটা এনজয় করছি, যতটা কোয়ান্টিটি, যতটা কোয়ালিটি, যেই ডিগ্রিতে আমি একটা অধিকার এনজয় করছি, অন্য একজন, যে কেউ, মানে নাম্বার 1% অফ ইন্ডিয়া থেকে একেবারে যে 140th কারোর পার্সন অফ ইন্ডিয়া, সেও, যে কেউ ততটাই অধিকার সমানভাবে, সমান কোয়ালিটি, কোয়ান্টিটি, ডিগ্রিতে এনজয় করতে পারবে। ইন আদার ওয়ার্ডস, আমার ততটা ইকুয়াল বেসিক রাইট রয়েছে যতটা অন্য একজনেরও রয়েছে। অর্থাৎ আমি এমন কিছু করতে পারবো না যাতে অন্য রাইটে হস্তক্ষেপ হয়, এবং আমি যতটা অধিকার এনজয় করব, অন্য একজনও ততটাই এনজয় করবে, সেম অ্যামাউন্ট, সেম কোয়ালিটি, সেম ডিগ্রি অফ রাইটস। এইটাকে বলা হচ্ছে রলসের জাস্টিসের প্রথম প্রিন্সিপাল, লিবার্টি প্রিন্সিপাল। বোঝা গেল? হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার, সকলে। হ্যাঁ স্যার, বুঝে হ্যাঁ গেল। স্যার। এবং যদি বুঝে গিয়ে থাকো, তাহলে এইটা কি পাবলিক ইন্টারেস্ট এর পক্ষে কি পক্ষে নয়? স্যার, পাবলিক পক্ষে। ইন্টারেস্টের পক্ষে। সকলেরই তো সমান অধিকার থাকা উচিত। কেউ একদম, বিশেষ অধিকার কেন পাবে? ওকে। শুধু একদম, ধর্ম, জাতি, সম্প্রদায়ের জন্য বিশেষ অধিকার না পেয়ে যদি আমরা সকলে সমান অধিকার পাই, তাহলে তো একদম, আমরা সকলে সমানভাবে এগোতে পারবো, সাম্যের একদম। অধিকারের মতো। মানে আমি সমান আজকে যদি সমান পরিমাণ। কোটিপতি হই, আমাকে যতটা অধিকার দেয়া হচ্ছে কনস্টিটিউশন থেকে, আমি ভিখারি সেম। হলেও ততটা অধিকার পাবো। একদম, একদম। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল, বোঝাই যাচ্ছে যে কেন আমরা এটা পাবলিক ইন্টারেস্টেড বলছি।